রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগারে বাড়তি সতর্কতা। এবারের ঈদে পশুর হাটগুলোতে কৃত্রিম সংকট মোকাবিলায় থাকবে বিশেষ নজরদারি। ভারতীয় গরু আমদানি হলে আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ঈদকে সামনে রেখে 3টি ট্রেনে সংযোজন করা হলো নতুন বগি। আগাম বিক্রির পঞ্চম দিন আজ দেয়া হলো 11 সেপ্টেম্বরের টিকিট। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ছাড়াই চলছে ফেনীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। তদারকি না থাকার কারণ বলছেন সাধারণ মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এবং অবশেষে ভোটাররা পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিতরণ। 2017 সালের মধ্যে পৌঁছে যাবে 10 কোটি ভোটারের হাতে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি মিজানুর রহমান খবির। যুদ্ধাপরাধী মীর কাশেম আলী প্রাণ ভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন আইজি প্রিজন। বিকেলে সাংবাদিকদের তিনি কথা জানান। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না। 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন না করলে যে কোনো সময়ে এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হতে পারে। গত 2 দিন যাবৎ প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি ঝুলে থাকার পর আজ তার সিদ্ধান্তের কথা জানান মীর কাশেম আলী। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আছেন রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, ফয়সাল, ফাঁসির রায় কার্যকরের চূড়ান্ত রায় দেওয়ার 3 দিনের মাথায় কিন্তু আজকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মীর কাশেম তার যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটি আসলে কার্যকর করার জন্য যে দৃশ্যত যে ধরনের ব্যবস্থা আমরা বরাবরই দেখে থাকি, এর আগের ঘটনাগুলো যদি আমরা মনে করি সেক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা আমরা দেখে থাকি সে ধরনের তেমন কোনো তোড়জোড় কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে এখন পর্যন্ত পড়েনি। আপনি এর আগে গত 2 ঘন্টা যাবত আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম, আসলে 2 ঘন্টা আগে এই ঘটনা জানার পর থেকে আসলে আমরা চারপাশে খবর রাখার চেষ্টা করেছি। বিশেষ করে এখানকার যারা জেলা প্রশাসক আছেন, যিনি পুলিশ সুপার আছেন এবং যিনি জেল সুপার আছেন, সবার সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত এই ফাঁসির দণ্ড কার্যকর করার জন্য যে ধরনের নির্দেশনা আসার কথা সে ধরনের নির্দেশনার অপেক্ষায় তারা আছেন, কিন্তু সেটি আসলে এখন পর্যন্ত আসেনি। তবে মীর কাশেম যেহেতু তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে আসলে আইনি যে বাধ্যবাধকতা ছিল সেটি আসলে পূর্ণ হলো এবং এখন যে কোনো মুহূর্তেই রাষ্ট্র চাইলে তার ফাঁসির দণ্ড কার্যকর করা যেতে পারে। তবে ফাঁসির দণ্ড কার্যকর করার ক্ষেত্রে আমরা যে ধরনের ব্যবস্থা দেখে থাকি যে আসলে যারা আসামি তার পরিবারকে জানানো হয় কিংবা তার যদি কোনো ইচ্ছা থাকে সেটি আসলে পূর্ণ করা কিংবা সেই বিষয়গুলো বিবেচনা করা হয়। তো সেই বিবেচনা প্রেক্ষিতেও যদি আপনাদেরকে জানাই, আমরা এই ঘটনা উনি যে রাষ্ট্রপতির কাছে যে উনি প্রাণ ভিক্ষা চাইবেন না সেটি জানার পর ওনার পরিবারের সাথেও কথা হয়েছিল। তো সেখানে ওনার স্ত্রী জানিয়েছেন যে আসলে যে এই প্রাণ ভিক্ষা না চাওয়ার যে খবর সেটি আসলে ওনারা জানেন না, ওনারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ওনারা বলতে যাচ্ছেন যে এখনো পর্যন্ত আসলে এই কারাগার থেকে কোনো ধরনের কিংবা এই কারা কর্তৃপক্ষ থেকে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে তারা এসে দেখা করবেন সেই বিষয়টি ততক্ষণ পর্যন্ত জানানো হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছিল। তবে যদি জানানো হয় সেক্ষেত্রে হয়তো তারা তারা দেখা করতে আসবেন এবং তারা দেখা করার পর যে ধরনের ফর্মালিটিসগুলো থাকে সেগুলো শেষ করার পর আসলে চূড়ান্ত এই রায় কার্যকর করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে জেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে রেখেছেন যে তারা এখানে আসার পর থেকে আসলে তাকে যখন এখানে আসার পর থেকে যখন জানাজানি হচ্ছিল তার এখানে ফাঁসি কার্যকর করা হতে পারে, সে ধরনের যদি ফাঁসি এখানে কার্যকর করা হয় সেক্ষেত্রে তারা যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, ফাঁসির মঞ্চ তৈরি করা থেকে নিরাপত্তা ব্যবস্থা যেগুলো আছে সেগুলো তারা প্রস্তুত আছেন। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা কিংবা রাষ্ট্রপক্ষের নির্দেশনা পাওয়ার পরপরই তারা এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ফয়সাল, গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল।
এবারের ঈদে পশুর হাটগুলোতে কৃত্রিম সংকট মোকাবেলায় থাকবে বিশেষ নজরদারি। চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু রয়েছে বলে দাবি করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনে ঘাটতি না থাকায় ঈদের আগে দেশের বাইরে থেকে গরু আমদানির সিদ্ধান্ত নেওয়া হলে তা ক্ষতিগ্রস্ত করবে এই খাত সংশ্লিষ্টদের। আব্দুল মান্নানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে সারা বছর যত সংখ্যক পশু জবাই করা হয় তার 60% জবাই হয়ে থাকে ঈদুল আজহায়। অন্যদিকে আর্থিক সক্ষমতা বেড়ে যাওয়ায় প্রতি বছর বাড়ছে কোরবানির পশুর চাহিদা। তবে আসন্ন ঈদে চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে হাটগুলোতে কৃত্রিম সংকট দূর করতে থাকবে সরকারের বিশেষ পর্যবেক্ষণ। ঘাটতি কোথাও যাতে না থাকে এবং ঘাটতি থাকলে সেখানে তড়িৎ গতিতে প্রাণী পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করা, এটা আমাদের দিক থেকে করা হবে। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গত বছর দেশে কোরবানি হয় 96 লাখ পশু। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে চাহিদা রয়েছে প্রায় 1 কোটি। এর মধ্যে কোরবানিযোগ্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সংখ্যা 1 কোটি 5 লাখ। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় গরু আমদানি বন্ধ হওয়ায় অনেকটাই লাভজনক হয়েছে গবাদি পশু পালন। প্রচুর গরু আছে দেশে, যে কোনো হাটে ভর্তি। দেশে যে এত গরু আছে বুঝলেন, লাস্টে যদি বর্ডার গরু দেয়, গরু মানে ব্যাকু জাতি পারে। এবার পালার সংখ্যা বাড়ছে, এই কারণেই বর্ডারটা খুললে সমস্যা হতে পারে। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারি ও ব্যবসায়ীদের বিষয়টি চিন্তা করে এবারও কোনো পশু আমদানি করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভারতীয় গরুর আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আসতে গেলে যে পদ্ধতিতে আসতে হয় সে পদ্ধতি এখনো পর্যন্ত হয় নাই এবং হঠাৎ করে গরু ঢোকার কোনোই নাই। এখন গোপনে যদি 2-4টে কেউ নিয়ে আসে সেটা অন্য কথা, সেটা বাজারে প্রভাব ফেলানোর মতন কিছু হবে না। আসন্ন ঈদে কোরবানির পশুর হাটের বিষয়ে স্থানীয় পর্যায়ে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যতই কাছে আসছে ততই বাড়ছে দেশীয় গরুর চাহিদা। তাই অন্যান্য জেলার মতোই টাঙ্গাইলের খামারগুলোতেও লালন পালন করা হচ্ছে দেশীয় জাতের নানা গরু। কৃষকদের আশা, এবার ঈদে বেশ ভালো দাম পাবেন তারা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের প্রতিটি ঘরেই এখন গড়ে তোলা হয়েছে গরুর খামার। আর প্রত্যেকটি খামারই এভাবে ঘষে মেজে গোসল করিয়ে পরম যত্নে লালন পালন করা হচ্ছে প্রতিটি পশুকে। পরিবর্তন আনা হয়েছে খাদ্য তালিকাতেও। ক্ষতিকর ইঞ্জেকশন ও ট্যাবলেট বাদ দিয়ে প্রতিদিন দেয়া হচ্ছে খড়কুড়া, খৈল, ভুসি সহ দেশীয় নানা খাবার। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় গরুর চাহিদা বাড়ায় নতুন করে স্বপ্ন দেখছেন খামারিরা। আর ভারত থেকে গরু প্রবেশ না করলে এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে কোনো বাধা থাকবে না বলে আশাবাদ তাদের। ইনজেকশন অথবা ট্যাবলেট খাওয়াইলে গরুর ক্ষতি হয়, লাভ হওয়ার সাথে আরো বেশি ক্ষতি হয়, সেই জন্য আমরা কিছু গরু খাওয়াই না। আমার ফার্মে 50-টা গরু আছে, ইন্ডিয়ান গরু আসে না। আল্লাহর রহমতে এখন মোটামুটি আশা করা যায় যে মোটামুটি ভালো হবে। প্রতি বছরই তো আমরা পালি, দেখি যে কম বেশি লাভ হয়, এবার মনে হয় যে একটু বেশি হতে পারে। খামারগুলোতে গরু মোটাতাজাকরণে যাতে ক্ষতিকর ইঞ্জেকশন ও ট্যাবলেট ব্যবহার করা না হয় সেদিকে কঠোরভাবে নজর রাখা হচ্ছে বলে জানালেন ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী। খামারিদেরকে আমরা পরামর্শ দিই তারা যাতে গরুগুলোর ট্যাবলেট ক্যাপসুল এগুলি না খাওয়ায়, ইঞ্জেকশন করে না করে, শুধু যাতে খেয়ার বসি কুড়া এগুলি খাওয়া মোটাতাজাকরণ করে এগুলি পরামর্শ দিই। আর জেলার কোরবানির গরুর চাহিদা পূরণে খামারগুলোতে পর্যাপ্ত পশু লালন পালন করা হচ্ছে বলে জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। টাঙ্গাইলের 12টি উপজেলায় ছোট বড় খামার ও পারিবারিক পর্যায়ে মিলিয়ে প্রায় 3 লাখ গরু লালন পালন করা হচ্ছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলা সময়ে আরো থাকছে। কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে চলছে অনেক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ। চিকিৎসায় অবদানের সক্ষমতা নিয়ে প্রশ্ন, বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদের রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ দেওয়া হয় 11 সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিনের মতো আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। এদিকে আগাম টিকিট বিক্রির মাঝে ঈদে অধিক যাত্রী পরিবহনের লক্ষ্যে ট্রেনে সংযোজনের জন্য একাধিক নতুন বগির উদ্বোধন করেন রেলমন্ত্রী। কাঙ্ক্ষিত টিকিট পেতে মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সারা রাত জেগে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই কষ্ট মেনে নেন তারা। তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। অনেক ভিড় হবে তো, তার পানি খাবার এগুলো তো প্রয়োজন হবে, কারণ গত বছর অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম, এই জন্য নিয়ে এসছি। এখন দেখি ভিড়ই নাই। গত 2 দিন অনেক প্রচন্ড ভিড় ছিল, তো সেই ক্ষেত্রে ভেবেছি যে হয়তো আজকেও ভিড় থাকবে। তো আসলে আজকে যেরকম ভিড় ভেবেছি তা না,
আমার মনে হচ্ছে আমি শোনার না তার চেয়ে বেশি কিছু পাইছি। এদিকে টিকিট জালিয়াতি ও কালোবাজারি রোধে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, ট্রেন টার্মিনালে আমাদের ব্যবস্থা ইতিমধ্যে গৃহীত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে আরও কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে র্যাবের অস্থায়ী ক্যাম্প আমরা স্থাপন করব। বিশেষ কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেজন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেরিঘাটেও আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করব। অন্যদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য সকালে 3টি ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদুল ফিতরের মতো কোরবানি ঈদেও রাজধানীবাসীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের লক্ষ্য যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আবার গন্তব্যস্থান থেকে যাতে নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারে, এই জন্য আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী 5 সেপ্টেম্বর থেকে দেয়া হবে ট্রেনের ফিরতি টিকিট। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগাম টিকিট বিক্রির শেষ দিনে চট্টগ্রামেও ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের ঠিক আগ মুহূর্ত হওয়ায় 11 তারিখে টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। তাই গতকাল বিকেল থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করেন স্টেশনে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী 5টি, চাঁদপুরগামী 2টি, বিশেষ ট্রেন সহ 4টি, সিলেটগামী 2টি এবং ময়মনসিংহগামী একটি ট্রেনের টিকিট দেওয়া হয় আজ। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তির হাসি ছিল যাত্রীদের মুখে। রেল স্টেশন ছাড়া অনলাইনেও টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। নীতিমালা না মেনে কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে চলছে অনেক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, এমন অভিযোগ খোদ স্বাস্থ্য অধিদপ্তরের। এ কারণে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান ও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। এক্ষেত্রে শিক্ষকদের পরামর্শ, ভর্তিতে অনিয়ম বন্ধ করার পাশাপাশি মানের ব্যাপারে কঠোর হতে হবে সরকারকে। স্বাস্থ্য অধিদপ্তর হুঁশিয়ার করে বলেছে, কাঙ্ক্ষিত মান বজায় রাখতে না পারলে বন্ধ করে দেয়া হবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। দেশের 68টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অনেকটিতেই বিভিন্ন ফির নামে বেশি টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। গত বছর সরকারি নীতিমালা অমান্য করে শিক্ষার্থী ভর্তি করার কারণে 10টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাও করেন আদালত। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বারবার সময় বেঁধে দেওয়ার পরও মান উন্নয়ন করেনি এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন তারা। আর চলতি শিক্ষাবর্ষে 4টি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ও একটিতে আসন সংখ্যা কমানো হয়েছে মূলত মানহীনতার কারণেই। হসপিটালে রোগী সংখ্যা অত্যন্ত কম ছিল, শিক্ষক স্বল্পতা ছিল, অবকাঠামো দুর্বলতা ছিল এবং তারা যে জামানতের টাকা রাখার দরকার সেটা সঠিকভাবে অনেকেই রাখে নাই। শিক্ষকদের পরামর্শ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভর্তি হবার ক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকদের আরো সচেতন হতে হবে। ভিজিলেন্স টিম করা উচিত, যারা ভর্তির গুণগত মানটা দেখবেন। যেই ভালো মেধাগুলো পাওয়া যায় তাদেরকে যদি একটু গুরুত্ব দেন বেশি, টাকার দিকে না তাকিয়ে, তাহলে মনে হয় প্রাইভেট মেডিকেল কলেজটা আরো ভালো ডাক্তার এবং গুণগত মানের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিদর্শন কমিটি গঠন করে 3 মাসের মধ্যে সবগুলো বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। যদি রিপোর্টের ভিত্তিতে হয়তো আরো কিছু সংশোধনীমূলক সিদ্ধান্ত অথবা আমাদের কলেজগুলি ইমপ্রুভ করার জন্য সিদ্ধান্ত আসতে পারে। কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠান ভিত্তিক মান তদারকির পাশাপাশি ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারেও সতর্ক রয়েছেন তারা। 2016-17 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা 7 অক্টোবর ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়া হবে 4 নভেম্বর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ লোকবল ও চিকিৎসক ছাড়াই ফেনীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে চলছে স্বাস্থ্যসেবা, অথচ সেবার নামে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এজন্য কর্তৃপক্ষের তদারকি না থাকাকেই দায়ী করছেন সাধারণ মানুষ। তবে ফেনীর সিভিল সার্জন অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের প্রতিবেদন। ফেনী শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল। নিয়ম থাকলেও এসব হাসপাতালের হাতে গোনা 2-4টি ছাড়া বাকিদের নেই সার্বক্ষণিক চিকিৎসক ও দক্ষ নার্স। টেকনিশিয়ানরাও অধিকাংশ অদক্ষ। ফলে এ সকল প্রতিষ্ঠানে গিয়ে অনেকটা ব্যয় মিটিয়েও চিকিৎসার নামে প্রতারিত হয়ে জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বড় ডাক্তার আসলে সিজার করতে হবে এটা বলে আমাদের থেকে টাকা টুকা নিচ্ছে, পরে রাত্রে বড় ডাক্তার না আনে নার্স দিয়ে এরা সিজার করে ফেলছে। নার্স দিয়ে সিজার করে বাচ্চাটা বেঁচে গেছে, আমার বাড়িটাকে মেরে ফেলছে। আমাদের কোনো ডিপ্লোমার
প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তবে আমরা কাজ করতে করতে ফাইল দেখে দেখে ওষুধ দিতে দিতে কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়েছে, ওই তাগিদে আমরা রোগীদের সেবা করতেছি। সম্প্রতি এ সকল অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ফেনী জেলা প্রশাসনের চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সে চিত্রই তুলে ধরেন। ডক্টরদের ডিগ্রি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা এক একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট 12, 14, 15 বছর ধরে দিচ্ছেন কোনো একজন রেজিস্টার্ড ডক্টরের সিগনেচার ছাড়া। অবশ্য ফেনীর সিভিল সার্জন এসব অনিয়ম রোধে নেওয়া নানা পদক্ষেপের কথা জানালেন। অবৈধভাবে যেসব নীতিমালার বাইরে পয়সা নেওয়া হচ্ছে, যদি নেওয়া হয়ে থাকে, এরকম কোনো কিছু যদি আমাদের চোখে পড়ে, অবশ্যই আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ফেনীতে সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল 36 এবং ডায়াগনস্টিক সেন্টার 40টি হলেও অনুমোদন ছাড়া রয়েছে আরও অর্ধা শতাধিক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বাংলার সময়ে আরো থাকছে। পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের 3 যাত্রী নিহত। টাঙ্গাইলে ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ নিহত 2, আহত অন্তত 13 জন। অবশেষে ভোটারদের হাতে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্ড বিতরণ কার্যক্রম। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত সর্বাধুনিক এই কার্ডটির মাধ্যমে সেবা প্রদানের জন্য এরই মধ্যে 62টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 2017 সালের ডিসেম্বরের মধ্যে দেশের 10 কোটি ভোটারের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট কার্ড। কাগজের তৈরি জাতীয় পরিচয়পত্র ভোটারদের হাতে পৌঁছানোর পর থেকে এর স্থায়িত্ব কিংবা জালিয়াতি নিয়ে ছিল নানা অভিযোগ। বিষয়টি আমলে নিয়েই প্লাস্টিকের কার্ডে চিপের মাধ্যমে তথ্য সংরক্ষণের ব্যবস্থা সম্বলিত একটি আধুনিক পরিচয়পত্রের কথা ভাবে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় 2011 সালে শুরু হয় স্মার্ট কার্ড প্রকল্প। নানা জটিলতা পেরিয়ে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। প্রাথমিকভাবে 2 ঢাকা সিটি কর্পোরেশনের ভোটারদের সঙ্গে স্মার্ট কার্ড দেওয়া হবে 2014 সালের হালনাগাদকৃতদের। আর বিতরণের সময় সংগ্রহ করা হবে 10 আঙ্গুলের ছাপ ও চোখের প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ স্মার্ট কার্ড পাবে 2 অক্টোবর থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন যে উনি এটা উদ্বোধন করবেন। জনসাধারণ ওয়ার্ড ভিত্তিক আমরা যে ক্যাম্পগুলো তৈরি করবো এগুলো আমরা জানিয়ে দেবো। এখানে যাওয়ার পরে ওনাদের পুরনো আইডি কার্ডটা জমা দিবে, ওনাদের 10 ফিঙ্গার এবং আইডিসটা দেওয়ার পরে আমরা ওনাদেরকে স্মার্ট কার্ডটা হ্যান্ড ওভার করে দেবো। আন্তর্জাতিক মানের এই কার্ডে থাকছে জালিয়াতি রোধে আধুনিক ব্যবস্থা। 3 স্তরের নিরাপত্তার প্রথম স্তর দৃশ্যমান, দ্বিতীয় স্তর যাচাইয়ের দরকার হবে ডিভাইস, আর তৃতীয় স্তর ফরেনসিক টেস্টের। কেন্দ্রীয় ডাটাবেস হতে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে অনলাইনে এনআইডি নম্বর ব্যবহার করে তথ্য যাচাই করা যাবে। পাশাপাশি বারকোড রিডার ও আঙুলের ছাপের মাধ্যমেও যাচাই করা যাবে তথ্য। এরই মধ্যে সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য প্রদানের চুক্তি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সন্ত্রাস দমন বলেন বা আমি এক কথা সুশাসনের কথা বলি, সেটার জন্য এটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। এটি যে ব্যক্তি সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা এটি নিশ্চিত করা, এটি আমি মনে করি যে এটি সবচেয়ে সহজ উপায় একজনকে শনাক্ত করার জন্য। স্মার্ট কার্ড প্রকল্প হাতে নেওয়ার সময় 9 কোটি ভোটার থাকলেও পরবর্তীকালে ভোটার হওয়া বর্ধিত 1 কোটি নাগরিকদেরও 2017 সালের ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানিয়েছে কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের আদালত এলাকায় মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান। আমাদের বর্তমানে যেটা বললেন জঙ্গি, এই জঙ্গিও আমরা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাও আমরা মোকাবেলা করতেছি জনগণকে সহায়তা নিয়ে। আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন, কারা জঙ্গি তৎপরতা জড়িত এদেরকে চিহ্নিত করবেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। নিউ ইয়র্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা নাজমা খান ঝর্ণার গ্রামের বাড়ি শরীয়তপুরের আটিপাড়া গ্রামে চলছে স্বজন হারানোর শোক। প্রবাসী মেয়ে নাজমার জন্য দীর্ঘ 7 বছর ধরে পথে চেয়ে আছেন অসুস্থ বৃদ্ধা মা। চলতি মাসে পরিবার সহ নিউ ইয়র্ক থেকে মায়ের কাছে ফিরে আসার কথা ছিল নাজমার, কিন্তু মাকে দেখার জন্য আসা হলো না তার। স্থানীয় সময় গত বুধবার রাতে কুইন্সবরোর জ্যামাইকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন নাজমা বেগম। 2009 সালে ডিভিফিসায়
স্বামী শামসুল আলম ও ছোট ছেলে নাইমুর আলম শুভ সহ নিউ ইয়র্কে যান নাজমা বেগম। এদিকে নাজমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্বজনরা। জানতে পারেন চেষ্টা করি আমার একটু লাশটা দেন, আমি যেন ছবি ঢুকাতে চাই আমাকে ঢুকাবছে। এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনানুগ বিচার দাবি করছি। আমাদের বাংলাদেশ সরকার যেন এর একটা উদ্যোগ নেয় এবং আন্তর্জাতিক আদালতে যেন এদের বিচারের জন্য সুপর্দ করে। লাশটা যেন আমাদের কাছে স্বজনদের কাছে আমরা পাইতে পারি এবং আমার গ্রামের কবরস্থানে যেন সমাহিত করতে পারি বাংলাদেশ সরকারের মাধ্যমে, সেই ব্যবস্থাটা যেন করে, এটা আমি সরকারের কাছে জোর দাবি রাখছি। পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এদিকে টাঙ্গাইল ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 2 জন। আহত হয়েছেন অন্তত আরও 13 জন। বিকেলে পঞ্চগড়ে চরমাইল এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানের 3 যাত্রীর মৃত্যু হয়। আহত 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক। পুলিশ জানায় সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের থলাটিঙ্গুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। পরে আহত 10 যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুপুরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে বোলতলি যাচ্ছিল কলেজ শিক্ষার্থী মিঠুর মোল্লা। এ সময় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুদু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। গতরাতে উপজেলার জুলগাঁও গ্রামে ঘটনা ঘটে। বন কর্মকর্তা ও এলাকাবাসী জানান, হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে ধান ক্ষেত পাহারা দেয়। গতকাল রাতে পাহারা দিতে গিয়ে ক্ষেতের টংঘরে ঘুমিয়ে পড়ে কৃষক দুদু মিয়া। এ সময় ভারতের গারো পাহাড় থেকে একদল বন্য হাতি এসে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় সে। এ ঘটনায় পরিবারে চলছে স্বজন হারানোর শোক। আমি যাই বিয়ে কান্দিতেছি, আমার ভাই মারা গেছে, আমার ঠিক ডাহাডাই করতেছি, মানুষ গো আসো তাড়াতাড়ি, আমার ভাই মারা গেছে, হাত দিয়ে পাড়া দিচ্ছে। পার এলাকার থাহি কারণ হলে আঙর সুবিধা হবো, হাতি আসবো না। হাতি যখন আইসে আপনার ওই দুদুরে মারছে, আগে মারার পরে আপনার এই জায়গা দিয়ে আপনার অনেক পারান্তরণ করছে এবং এই ফসলগুলো ক্ষতি করছে। থানায় দিতে হবে, জিডি করতে হবে। আর এটা যে হাতি মারছে এটা মেডিকেল একটা সার্টিফিকেট দিয়ে যদি তারা ক্ষতিপূরণ দাবি করেন তাহলে আমরা 1 লক্ষ টাকা প্রদানের সুপারিশ করব। এটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে রেঞ্জ অফিসার বালিজুরির ইয়াতে সংশ্লিষ্ট এলাকার একটা কমিটি আছে। পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। বিআরডব্লিউটিসির কর্মকর্তারা জানান, দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে 3টি সচল থাকলেও প্রবল স্রোতের কারণে ফেরি ঘাটে ভিড়তে পারছে না। এতে যানবাহন পারাপারে বিঘ্ন হওয়ায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা। ঝালকাঠির বিষখালী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে তলিয়ে গেছে লঞ্চঘাট সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বন্দরে বছরের পর বছর ভাঙছে বিষখালী নদীর পার। এতে সর্বস্ব হারিয়েছেন এখানকার অসংখ্য মানুষ। এবছরও ভাঙনের কবলে পড়েছে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। লঞ্চঘাটের পন্টুন নদীতে ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন লঞ্চ চালক ও যাত্রীরা। এরই মধ্যে নদীপাড়ের দোকানপাট ও ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে দিন পার করছেন পদ্মাপাড়ের মানুষ। কোন রাজনৈতিক দল নয়, সাম্প্রদায়িক উগ্রবাদী সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মাগুরার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি একথা বলেন।
পর নিজেরাই নিজেদের শত্রু। বিএনপির সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার নেই। বিএনপি নিয়ে আমরা বিচলিত, আমরা বিচলিত বিএনপি তাদেরকে মদত দেয়, উৎসাহ দেয়, পৃষ্ঠপোষকতা করে সেই ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগারে বাড়তি সতর্কতা। এবারের ঈদে পশুর হাটগুলোতে কৃত্রিম সংকট মোকাবিলায় থাকবে বিশেষ নজরদারি। ভারতীয় গরু আমদানি হলে আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ঈদকে সামনে রেখে 3টি ট্রেনের সংযোজন হলো নতুন বগি। আগাম বিক্রির পঞ্চম দিন আজ দেওয়া হলো 11 সেপ্টেম্বরের টিকিট। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ছাড়াই চলছে ফেনীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। তদারকি না থাকায় কারণ বলছেন সাধারণ মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এবং অবশেষে ভোটাররা পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড। 2রা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিতরণ। 2017 সালের মধ্যে পৌঁছে যাবে 10 কোটি ভোটারের হাতে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।